আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম যে নর্মাল থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে আমরা দেখছি বাইরে থেকে যখন আমরা ইলেকট্রিক্যাল সাপ্লাই দিছি তখন আমাদের স্ট্যাটরে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। তো এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড রোটর বারকে কাট করছে এবং রোটরের মধ্যে আমরা আরেকটা ম্যাগনেটিক ফিল্ড পাইছি, যেটাকে আমরা বলতেছি মানে রোটর ম্যাগনেটিক ফিল্ড। একটা হচ্ছে স্ট্যাটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, আরেকটা হচ্ছে সেটা রোটর বারকে কাট করার জন্য রোটরের মধ্যে যে কারেন্ট ফ্লো হইলো এবং ভোল্টেজ ইনডিউস হইলো সেটার কারণে যে একটা ম্যাগনেটিক ফিল্ড পাইলা, সেটা হচ্ছে রোটর ম্যাগনেটিক। সো এই রোটর ম্যাগনেটিক ফিল্ডটা অলওয়েজ তোমার আমরা দেখছি যে স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ডকে চেস করতো। সো দ্যাটস ওয়াই তোমার ইন্ডাকশন মোটরটা কিন্তু তোমার ঘুরতে থাকতো সবসময়। এবং থ্রি ফেজ ইন্ডাকশন মোটর কিন্তু সেলফ স্টার্ট, দ্যাট মিনস হচ্ছে তুমি যখনই সুইচ দিবা তখনই কিন্তু এটা সাথে সাথে ঘোরা শুরু করবে। সো ওইটার জন্য আলাদা কোনো স্টার্টিং সার্কিটের প্রয়োজন নেই। বাট সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা আমরা বলছি যে আমাদের স্ট্যাটরে শুধু সিঙ্গেল ফেজের কানেকশন থাকবে। হ্যাঁ, সিঙ্গেল ফেজ বলতে ধরো আমরা আমি যেটা বুঝাচ্ছি যে থ্রি ফেজের কানেকশন যেটা ছিল যে তোমার তিনটা তিনটা ফেজ, দ্যাট মিনস তিনটা ফেজের যে ওয়্যারিং সেটা হচ্ছে 120 ডিগ্রি অ্যাপার্টে থাকতো, বাট এই ক্ষেত্রে সেটা হবে না। এই ক্ষেত্রে সেটা সিঙ্গেল ফেজ, তো বাইরে থেকে তুমি সিঙ্গেল ফেজের সাপ্লাই এখানে। সো যেহেতু তুমি সিঙ্গেল ফেজের সাপ্লাই দিচ্ছ, সো এই ক্ষেত্রে কিন্তু তোমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু তৈরি হচ্ছে না, রেদার দেন তুমি যেটা পাচ্ছ যে জাস্ট এই সিঙ্গেল ফেজের সাপ্লাইয়ের জন্য তুমি পালসেটিং একটা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছ, যেটা হচ্ছে একটা সিঙ্গেল প্লেনে সে আপ ডাউন করবে সবসময়। সো এইখান থেকে আমরা বলছি যে যেহেতু আমরা একটা পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি স্ট্যাটর সাইডে এবং এটা রোটেটিং না, তো এই ক্ষেত্রে কিন্তু তোমার রোটরটা কিন্তু ঘুরবে না। সো ইনিশিয়ালি যদি রোটরটা স্ট্যান্ড স্টিল থাকে তাহলে সেটা ওই পজিশনেই থাকে। তো এটা আবার আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি হচ্ছে তোমার দুইটা কনসেপ্ট দিয়ে, ডাবল রিভলভিং ফিল্ড থিওরি আর হচ্ছে ক্রস ফিল্ড থিওরি। তো এই ডাবল রিভলভিং ফিল্ড থিওরিতে আমরা বলছিলাম যে আমাদের যে স্টেশনারি যে পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা, দ্যাট মিন্স একটু আগে যেটা বললাম, এইটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারবো। সো দুইটা অপোজিটলি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আমরা ভাগ করতে পারবো। সো এখানে আমরা যদি বলি যে বি ক্লকওয়াইজ রোটেশন, তাহলে এটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, আর বি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। এট এ টাইম এই দুইটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড এট এ টাইম থাকবে। আমরা বলছি যে দুইটার ইন্টারঅ্যাকশনে হচ্ছে তোমার এই যে পালসেটিং যে স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ড সেটা আছে। তুমি যদি খেয়াল করে দেখো তোমার যে এইখানে বিএস টা অনেক বড়, এই পজিশনে বিএস টা অনেক ছোট হয়ে গেছে এবং এই পজিশনে কোনো বিএস নাই। আর এই পজিশনে আবার হচ্ছে এই যে এইটার অপোজিট, এটা উপরের দিকে ছিল, এটা নিচের দিকে আছে, এটা হচ্ছে নেগেটিভ দিকে ম্যাক্সিমাম। সো মানে পালসেটিং ম্যাগনেটিক ফিল্ডটাকে তুমি এই দুইটা রোটেটিং এট এ টাইম, দুইটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে তুমি ভাগ করতে পারতেছো। সো ডাবল রিবাউন্ডিং ফিল্ড কনসেপ্টটা ছিল এইটা। এখান থেকে আমরা টর্ক স্পিড কার্ভ আনার চেষ্টা করছি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে, এবং আমরা দেখছি যে আমরা যখন এই যে দুইটা কার্ভ, এটা হচ্ছে তোমার ফরওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের জন্য, দ্যাট মিন্স হচ্ছে এই যে বি কাউন্টার বি ক্লকওয়াইজ রোটেশন এটার জন্য, আর এটা হচ্ছে বি কাউন্টার ক্লকওয়াইজ এর জন্য। এই দুইটাকে যখন তুমি সুপার ইম্পোজ করবা, দ্যাট মিন্স দুইটা তো এট দ্য সেম টাইমে তোমার সার্কিট এক্সিস্ট করে, সো তখন তুমি যে এইরকম একটা কার্ভ পাবা, এটা হচ্ছে তোমার সিঙ্গেল ফেজের ইন্ডাকশন। এবং আমরা বলছিলাম যে এইখান থেকে এই কার্ভ থেকে আমরা বুঝতে পারি যেহেতু একদম ইনিশিয়ালি কোনো ইন্ডিউসড টর্ক নাই, তো এইখানে তার মানে হচ্ছে তোমার সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং না। হ্যাঁ, তো এইগুলো আগে ক্লাসের কথা ছিল এবং আরো অনেক কথাবার্তা বলছি, প্লাস হচ্ছে এখানে যে তোমার কি বলে এই যে এখানে তোমার এই গ্রাফটা এরকম হয়ে গেল কেন সেটাও বলছি, বলার চেষ্টা করছি আর কি। আর হচ্ছে তোমার এই ক্রস ফিল্ড থিওরি থেকে আমরা কিছু জিনিস দেখছি যে এখানে কেন তোমার যদি বাইরে থেকে যদি তুমি রোটরটাকে মুভ করাও, দ্যাট মিন্স হচ্ছে তুমি যদি হাত দিয়েও ঘোরাও, ধরো তুমি হাত দিয়ে রোটরটাকে মুভ করাইলা, তাহলে কিন্তু আবার তোমার সিঙ্গেল ফেজ সাপ্লাই এইটাকে রোটেট করাইতে পারবে অলওয়েজ। হ্যাঁ, সো তুমি ওই যে বাইরে থেকে যে রোটেট করাবা সেটাকে হাত দিয়ে দিবা নাকি তোমার আলাদা তুমি একটা ফেজ ডিফারেন্স করে সেটা করবে, তো সেটার উপরে বেস করে হচ্ছে তোমার স্টার্টিং সার্কিট গুলা হয়। হ্যাঁ, আবার আমরা বলছি যে কেন তুমি বাইরে থেকে যদি, দ্যাট মিন্স হচ্ছে স্টার্টিং, তুমি যদি রোটরটাকে যদি স্টার্ট করতে পারো সামহাউ, ধরো সামহাউ বাইরে থেকে একটা ফোর্স দিয়ে যদি তুমি রোটরটাকে স্টার্ট করতে পারো, তাহলে এই রোটরটা অলওয়েজ ঘুরতে থাকবে।
এবং সেইটা আমরা ব্যাখ্যা করছি হচ্ছে ক্রস ফিল্ড থিওরি দিয়ে। ওটা ডাবল রিভলভিং থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়, আবার ক্রস ফিল্ড থিওরি দিয়েও ব্যাখ্যা করা যায়। সো তোমাদের এই ডায়াগ্রামটা আজকে একটু কাজে লাগে। যেমন ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামহাও আমি যদি রোটরটাকে ঘুরাই, তাহলে তখন কিন্তু রোটরের একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং স্ট্যাটরের একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেই দুইটার ইন্টারাকশন হচ্ছে আমরা যে বি নেট, এই ম্যাগনেটিক ফিল্ডটা পাবো। ওকে, সো তুমি যখন রোটরটাকে সামহাও বাইরে থেকে যদি ঘুরাইতে পারো, তাহলে তুমি দেখবা যে রোটরে তুমি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারতেছো। ওকে, আর স্ট্যাটরে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারতেছো। ওই যে আমরা ক্রস ফিল্ড থিওরি থেকে আলোচনা করছিলাম যে তোমার এই যে এইখানে যেহেতু তুমি রোটরটা এইদিকে ঘোরাচ্ছ, সো এইখানে তোমার ওই যে নিউ কিছু কন্ডাক্টর তোমার ওই সিঙ্গেল ফেজ স্ট্যাটরের কয়েলের মধ্যে চলে আসতেছে। সো ওইখানেও তোমার ভোল্টেজ ইনডিউস হচ্ছে। সো ভোল্টেজ ইনডিউস হলে ওইটার মধ্যে থেকে কারেন্ট ফ্লো হবে। সো তুমি যে রোটরের একটা ম্যাগনেটিক ফিল্ড পাবা এবং তাদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকবে, এই যে বিএস আর বিআর, এই যে এটা বিএস আর বিআর। সো এই অ্যাঙ্গেলের উপর বেস করে হচ্ছে তোমার এই রোটরটা অলওয়েজ সাস্টেইন করতে। যাই হোক, সো আমাদের আগের ক্লাসে মেইন কথা ছিল যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হচ্ছে তোমার সেলফ স্টার্টিং না। সো এটাকে আমার, তার মানে ইনিশিয়ালি আমার একটা স্টার্টিং টর্ক প্রোভাইড করতে হবে। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে আমরা তাহলে এই মোটরটাকে ইনিশিয়ালি যে স্টার্টিং টর্কটা দিব সেইটা কিভাবে আমি প্রোভাইড করতে পারি। ওকে, সো তিনটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে স্প্লিট ফেজ উইন্ডিংস, একটা হচ্ছে ক্যাপাসিটর টাইপ উইন্ডিংস, আর একটা হচ্ছে শ্যাডেড স্টেটর পোলস। সো আমরা তিনটাই আস্তে আস্তে দেখার চেষ্টা করি। সো তোমাদের মাথায় আপাতত মেইন কনসেপ্টটা রাখো যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর যেহেতু সেলফ স্টার্টিং না, তার মানে ওর জন্য একটা স্টার্টিং টর্ক মানে ইনিশিয়াল একটা মোমেন্টাম তাকে দিতে হবে। তাহলে সেইটা আমরা কিভাবে প্রোভাইড করব, ঠিক আছে, সেটা নিয়ে হচ্ছে আজকের লেকচার। সো প্রথমে আমরা শুরু করি স্প্লিট ফেজ উইন্ডিংস নিয়ে। আমি একদম সরাসরি কথাবার্তা না বলে একদম ডায়াগ্রামে চলে যাই। স্প্লিট ফেজ তার মানে হচ্ছে তোমার উইন্ডিংস যেটা আছে, স্ট্যাটর উইন্ডিংস যেটা আছে, সেইটা তুমি আলাদা একটা স্প্লিট ফেজ ইউজ করবা। দ্যাট মিন্স হচ্ছে তোমার স্ট্যাটরের কনস্ট্রাকশনটা এমন ভাবে হবে যে তোমার দুইটা টাইপের উইন্ডিং থাকবে। একটাকে আমি নামকরণ করছি মেইন উইন্ডিংস, যেটা তোমার টোটাল উইন্ডিংস এর 2/3 মনে করো সে দখল করবে। আরেকটাকে আমি নামকরণ করছি অক্সিলারি উইন্ডিংস। এই স্ট্রাকচারটা কিন্তু স্ট্যাটর সাইডে, বাই দ্য ওয়ে, ঠিক আছে। তো এই দুইটা স্ট্রাকচারই হচ্ছে স্ট্যাটর সাইডে। সো এই মেইন উইন্ডিংস আর অক্সিলারি উইন্ডিংস এই দুইটাকে আবার আমরা রাখতেছি হচ্ছে 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল সেপারেশন। সো ওই যে আমরা দেখছিলাম যে আমাদের ধরো আমরা কিন্তু উইন্ডিংস গুলাকে 120 ডিগ্রি সেপারেশনে রাখতে পারি। তো তখন আমার হয়ে যাবে 3 ফেজ, ঠিক আছে। সো আমি কিন্তু চাইলে আমার উইন্ডিংসটাকে মানে 90 ডিগ্রি সেপারেশনও রাখতে পারি। সো তোমার এইটা দ্বারা জাস্ট এইটাই বুঝাইছে যে তোমার এই যে দেখো, এই যে এই উইন্ডিংসটা দেখো আর এই উইন্ডিংসটা দেখো, সো তাদের মধ্যে কিন্তু 90 ডিগ্রি সেপারেশন আছে। এটা আসলে একটা ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে। জাস্ট বোঝানো হয়েছে যে মেইন উইন্ডিংস এর সাথে অক্সিলারি উইন্ডিংস এর 90 ডিগ্রি একটা সেপারেশন আছে, এই জিনিসটা বোঝানো হয়েছে। আর এখানে একটা সেন্ট্রিফিউগাল সুইচ আছে। আর এখানে মেইন অ্যাজাম্পশন হচ্ছে যে আমার অক্সিলারি উইন্ডিংস এর যে তোমার রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স এর রেশিও, সেইটা মেইন উইন্ডিংস এর রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স এর রেশিওর থেকে বড় হবে, ঠিক আছে। তাহলে এটা সুবিধাটা কি? বড় হইলে সুবিধাটা হইলো যে তোমার এই তো মেইন কারেন্ট, এই মেইন কারেন্ট তো তোমার মেইন উইন্ডিংস দিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে অক্সিলারি উইন্ডিংস দিয়েও যাচ্ছে। সো তোমার মেইন উইন্ডিংস এ তোমার তুমি দেখবা যে এই যে এই ইসের জন্য, এই রেশিওর জন্য মেইন উইন্ডিংস এর যে কারেন্ট, সরি অক্সিলারি উইন্ডিংস এর যে কারেন্ট, সেটা হচ্ছে মেইন উইন্ডিংস এর কারেন্টকে লিড করবে। ওকে, কিন্তু খেয়াল করে দেখো দুইটা কারেন্টই কিন্তু তোমার ভোল্টেজের সাথে ল্যাগিং পজিশন আছে এবং সেটা কিন্তু মানে এক্সপেক্টেড। কেন? কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের উইন্ডিং গুলা তো ইন্ডাকটিভ। সো ইন্ডাকটিভ যদি হয় আমরা জানি ইন্ডাক্টরে তোমার ভোল্টেজ কারেন্টকে লিড করে। সো এই যে ভোল্টেজ কিন্তু তোমার মেইন উইন্ডিং এর কারেন্টকেও লিড করছে, এই ভোল্টেজটা অক্সিলারি উইন্ডিং এর কারেন্টকেও লিড করছে। সো ওইখানে সমস্যা নেই। বাট যেহেতু তোমার এই রেশিওটা আমি করে রাখছি যে আমার এই রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স এর রেশিও হচ্ছে মেইন উইন্ডিংস এর রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স এর রেশিওর থেকে বেশি, তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে অক্সিলারি উইন্ডিং এর কারেন্ট মেইন উইন্ডিং এর কারেন্টকে লিড করবে।
তো এইটা সুবিধা আছে। তো এইটা সুবিধাটা হইলো যখন তোমার এই যে অক্সিলারি উইন্ডিং এর কারেন্ট মেইন উইন্ডিং এর কারেন্টকে লিড করতেছে, সো তুমি এই কারেন্টের জন্য কিন্তু একটা ম্যাগনেটিক ফ্লাক্স পাবা, এই কারেন্টের জন্য তুমি একটা ম্যাগনেটিক ফ্লাক্স পাবা। সো এই যে এইখানে তুমি খেয়াল করে দেখো, এই যে এইখানে এটা হচ্ছে মেইন উইন্ডিংস এর সেটআপ, আর তার সাথে 90 ডিগ্রি সেপারেশনে আছে হচ্ছে এই অক্সিলারি উইন্ডিংস এর সেটআপ। বুঝতে পেরেছো? এই যে তাদের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। সো তোমার এখানে যদি কারেন্টের মেইন উইন্ডিং এর কারেন্ট যদি তোমার অক্সিলারি উইন্ডিং এর কারেন্ট যদি মেইন উইন্ডিং এর কারেন্টকে লিড করে, তাহলে তোমার কিন্তু এই অক্সিলারি ম্যাগনেটিক ফিল্ড এই মেইন উইন্ডিং এর ম্যাগনেটিক ফিল্ডকে কিন্তু লিড করবে। সো এই দুইটা ম্যাগনেটিক ফিল্ড যদি লিড করে, তার মানে এখন তুমি কি পাইলা? আসলে দুইটা ম্যাগনেটিক ফিল্ড পাইলা। সো তাদের রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু তোমার মোর অর লেস রিভলভিং হবে। বুঝতে পেরেছো? সো এইভাবে হচ্ছে আমরা স্প্লিট ফেজের মাধ্যমে তোমার জাস্ট কি বলে স্প্লিট ফেজ করে, মানে যে এখানে আমরা দুইটা স্ট্যাটরের দুইটা কনস্ট্রাকশন ইউজ করে আমরা কিন্তু এই চাইলে এইটাকে করতে পারি, তোমার এই রিভলভিং ফ্লাক্সটা তৈরি করতে পারি। সো এইখানে তোমাদের একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কে কাকে লিড করতেছে। তুমি কিন্তু চাইলে এই বিএ কে এই বিএমএক্স থেকে মানে বিএম থেকে লিডও করাইতে পারো, বিএম থেকে বিএম কে তুমি চাইলে বিএম কেও লিড করাইতে পারো। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি চাইলে বিএ লিড বিএম এটাও করতে পারো, অথবা তুমি চাইলে বিএ ল্যাগ বিএম সেটাও কিন্তু তুমি চাইলে করতে পারো। মানে এটা আসলে ডিপেন্ড করবে কিসের উপর, তোমার এই যে তুমি তোমার কানেকশন অক্সিলারি উইন্ডিং এর কানেকশনটা তুমি কিভাবে দিছো। ঠিক আছে, তুমি দেখো যে এখানে অক্সিলারি উইন্ডিংটা তুমি দেখো যে এখানে তোমার কারেন্ট এই যে এই দিক থেকে ঢুকতেছে আর এখান থেকে বের হচ্ছে। সো যেহেতু এই দিক থেকে ঢুকতেছে এখান থেকে বের হচ্ছে, সো তুমি যদি ওই যে রাইট আর্ম তোমার থাম্ব রুলটা যদি তুমি ইউজ করো, তাহলে কিন্তু তুমি দেখবা যে তোমার এই যে এই পজিশনের ক্ষেত্রে বিএটা এখানে আসবে। ওকে, আর এই পজিশনের ক্ষেত্রে মানে মেইন উইন্ডিং এর এই পজিশনের ক্ষেত্রে বিএমটা তোমার উপরে চলে যাবে। বাট তুমি যদি এমন একটা কনস্ট্রাকশন করতে পারতা যে যখন তোমার কারেন্টটা ঢুকবে এই দিক থেকে এবং তোমার বের হবে এই দিক থেকে, তখন কিন্তু তোমার এই বিএটা এখানে চলে আসবে, বিএমএক্সটা আগের মতোই থাকবে। বুঝতে পেরেছো? এবং সেই ক্ষেত্রে কিন্তু তোমার বিএমটা কিন্তু তোমার বিএ কে লিড করবে। সো তোমার এই কারেন্টের ডিরেকশন চেঞ্জ করেও কিন্তু তুমি চাইলে বিএ কে লিড করাইতে পারো এবং ল্যাগ করাইতে পারো। সো আমরা কিন্তু চাইলে তাহলে এইটার সুবিধাটা কি, তাহলে আমরা কিন্তু চাইলে আমাদের রোটেশনটাকেও কিন্তু তাহলে করাইতে পারি, যে কাউন্টার ক্লকওয়াইজ করাইতে পারি অথবা ক্লকওয়াইজ রোটেশন করাইতে পারি। ওকে, সো আমাদের মেইন কনসেপ্টটা হচ্ছে যে আমরা এই যে অক্সিলিয়ারি উইন্ডিংটা ইউজ করে আমরা নতুন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলাম, এবং এই দুইটা ম্যাগনেটিক ফিল্ডের তোমার যে ইন্টারঅ্যাকশন, এই দুইটা ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারঅ্যাকশনও হচ্ছে আমরা একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পাবো। সো এই ক্ষেত্রে আমার এইটা হচ্ছে পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড, মানে বিএম তো আমার পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু তোমার এইটাও কিন্তু পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড। সো এই দুইটা পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড যখন এট এ টাইম তোমার এক্সিস্ট করবে সার্কিটে, তখন দেখবা যে তোমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? সো এটা হচ্ছে মেইন কনসেপ্ট। সো তোমাদের অনলাইনে তোমাদের অনেক থাকতে পারে, রিসোর্স থাকতে পারে, যে এটা আসলে সিমুলেশন করে দেখাইলে খুব ভালো হতো, মানে ধরো অ্যানিমেশন দিয়ে। সো তুমি অ্যানিমেশন পাইতে পারো, তো সার্চ করে দেখো, তাহলে অ্যানিমেশন দিয়ে দেখলে তোমার আরো বুঝতে সুবিধা হবে যে এই যে এইটাও পালসেটিং এটাও পালসেটিং, যেহেতু বিএটা লিড করতেছে এই কেসে, তো কিভাবে তোমার এই দুইটা পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? মাহির তো কোশ্চেন করাই ভুলে গেছে। মাহির তো মনে না হয় স্যার, পড়াশোনা ছেড়ে কোশ্চেন দিয়েছে। নাই স্যার, আমি একটু স্যার অসুস্থ তো স্যার, এই কারণে। মানে তুমি কিছুই পড়াশোনা করতে পারতেছো না? স্যার মানে স্যার একটু স্যার অসুস্থ হয়ে গেছি স্যার, এই কারণে। কি অসুস্থ হয়ে গেছে? জ্বর আসছে? জি স্যার। আর কোনো উপসর্গ আছে? স্যার হচ্ছে জ্বর আছে, সর্দি কাশি সবই আছে। তাহলে একটু সাবধানে থাকো। জি স্যার।
আমি স্যার তো পুরো আলাদাই আছি। হ্যাঁ, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে থাকো। আর এটা খুব একটা কঠিন কিছু না। আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের 80 to 90%, 80% হবে না, মানে 60 to 70% আমার মনে হয় মানে মোর অর লেস তোমার হইতে পারে, মানে তোমার জি স্যার। করোনা আছে আর কি, বুঝছো? কারণ এটা তো অনেকের ক্ষেত্রে অনেক ভাবেই আসে। কারো কারো জন্য এটা খুবই বার্ডেন, একদম শেষ অবস্থা খারাপ করে দেয়। আর কারোর জন্য মনে করো নর্মাল জ্বর, ঠান্ডা, শরীর দেখবা মেজ মেজ করবে, কিছু ভালো লাগবে না, মুখে টেস্ট থাকবে না। হ্যাঁ, ওইভাবে দেখবা যে ওইভাবে এরকম হবে। আমার কিছুদিন আগে এরকম হয়েছে, আমার ফুল ফ্যামিলি এরকম ছিল, জ্বর ছিল, ঠান্ডা, কাশি। আর হচ্ছে আমার কাশি ছিল না, আব্বু আম্মুর ছিল। আমার হচ্ছে যে হাত পা কামড়াইতো প্রচুর যখন আমার জ্বরটা আসছিল। সো আমার ওই এটা সাস্টেন করছে 4-5 দিনের মতো সাস্টেন করছে। মুখে কোনো টেস্ট টুস্ট কিচ্ছু ছিল না। আহ, তো আমি ধরে নিয়েছি যে আমি অ্যাসিম্পটোটিক ক্যারিয়ার, বাট এরপরে এটা ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। আমাদের বাসায় সবাই এখন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। এটা 1 মাস আগের ঘটনা, 1 মাস হয়ে গেছে। তো ওইটাই আমার কাছে এরকমই মনে হয় যে ঢাকা শহরে মানে মোটামুটি সবাই, আর যারা হয় নাই তারা হয়তো বা খুব তাড়াতাড়ি মানে হ্যালো স্যার। আলাদা করে হয়ে যেত। হ্যাঁ বলো। হ্যালো স্যার, আমারও এই যে মুখের টেস্টটা হারায় গেছে স্যার। হ্যাঁ, আমি মুখের টেস্ট হারিয়ে গেছে, তুমি ই করো, মানে আইসোলেশনে থাকো, আর হচ্ছে হচ্ছে সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে, চেষ্টা থ্যাংক করবা ঠিকঠাক মতো ই করার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে এইটার বেসিক কনসেপ্টটা এটাই, মানে তোমার এই যে স্প্লিট ফেজের যেটা কথা, যে কথাটা বললাম আর কি, যে তোমার স্টেটরের দুইটা সেট কানেকশন আর কি থাকবে। বাট তোমার অক্সিলারি উইন্ডিং এর কাজটাই হচ্ছে শুধুমাত্র তোমার ওই যে স্টার্টিং টর্কটা দেওয়া। সো এই হচ্ছে তোমার অরিজিনাল স্পিড কার্ভ। এই যে এটা হচ্ছে তোমার যখন তোমার শুধুমাত্র মেইন উইন্ডিং থাকবে, কোনো অক্সিলারি উইন্ডিং নেই। সো সেই ক্ষেত্রে তোমার কিন্তু কোনো যে ইনিশিয়াল স্টার্টিং টর্ক নেই, সেটা জিরো। তো যখন তুমি অক্সিলারি উইন্ডিং এটার সাথে অ্যাড করবা, সেই ক্ষেত্রে তোমার কিন্তু যে স্টার্টিং টর্ক তুমি পাচ্ছ। সো ধরো তোমার এই অক্সিলারি উইন্ডিংটা অনেকক্ষণ থাকলো, তারপরে যখন তোমার মোটামুটি একটা স্লিপটা যখন কমে যাচ্ছে আস্তে আস্তে, তখন তুমি কি করলা, এই পজিশনে এসে তুমি অক্সিলারি উইন্ডিংটাকে সার্কিট থেকে সরাই ফেললা। এই যে তোমার সেন্ট্রিফিউগাল সুইচ অফ করে, এই সেন্ট্রিফিউগাল সুইচটা প্রথমে তুমি অন করলা, তারপরে তুমি অফ করে দিলা। ঠিক আছে, তখন আবার ওই যে আমি যেটা বলছি যে তোমার যদি ইনিশিয়ালি যদি স্টার্টিং টর্কটা যদি তুমি এই যে দেখো, তোমার যদি এই যে এই আসলে সমস্যাটা কোথায়, সমস্যাটা কিন্তু এই পজিশনে, ঠিক না? মেইন উইন্ডিং থাকলে সমস্যাটা হচ্ছে এই পজিশনে, যে ইনিশিয়ালি সে কোনো স্টার্টিং টর্ক পাবে না। সো যখন তোমার মেইন উইন্ডিং দিয়ে তুমি ইনিশিয়াল একটা স্টার্টিং টর্ক তুমি জেনারেট করে ধরো নরমাল অপারেটিং কন্ডিশনে তুমি নিয়ে আসলে, হ্যাঁ, তখন যদি তুমি সেন্ট্রিফিউগাল সুইচটা যদি অফ করে দাও, তখন এই যে এইটা এই যে এই গ্রাফটা তখন ফলো, এই যে নিচের এই গ্রাফটা ফলো, বুঝতে পেরেছো? সো এই হচ্ছে তোমার মোটামুটি কি বল স্প্লিট ফেজ উইন্ডিংস। সো স্প্লিট ফেজ উইন্ডিংস এর মেইন কথাটা হচ্ছে আমরা ওই যে স্টেটরের দুইটা মানে স্টেটরের দুইটা কনস্ট্রাকশন, মানে একটা ওয়্যার আর একটা ওয়্যার, মানে একটা সিঙ্গেল ওয়্যারকে যদি আমি চিন্তা করি, তাহলে তাদেরকে আমি 90 ডিগ্রি সেপারেশনে রাখি। 90 ডিগ্রি সেপারেশনে রেখে আমি একটাকে নামকরণ করব অক্সিলারি উইন্ডিং, আর একটাকে নামকরণ করব মেইন উইন্ডিং। সো এইভাবে 90 ডিগ্রি সেপারেশনে রাখলে আমাদের ওই যে তখন ওই যে একটা ম্যাগনেটিক ফিল্ড আরেকটা ম্যাগনেটিক ফিল্ডকে লিড করবে অথবা ল্যাগ করবে, ডিপেন্ডিং অন দ্য কানেকশন অফ দ্য অক্সিলারি উইন্ডিংস। আর হচ্ছে তোমার এই তো, সো এটার ক্ষেত্রে তুমি এই যে কাউন্টার ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ দুইটা ডিরেকশনের কারেন্ট দিয়ে তুমি মানে রোটেশন তুমি পাইতে পারো। সো স্প্লিট ফেজ উইন্ডিংস এর স্টার্টিং টর্ক অত বেশি ভালো না। সো এটার স্টার্টিং টর্ক অনেক লো। সো যে সকল কন্ডিশনে তোমার হাই স্টার্টিং টর্কের প্রয়োজন হয়, যেমন ধরো তোমার ফ্যান, ব্লোয়ার, সেন্ট্রিফিউগাল পাম্পস, এগুলোর ক্ষেত্রে একটু বেশি টর্কের প্রয়োজন হয়, সেইখানে আমরা স্প্লিট ফেজ উইন্ডিংস ইউজ করি। ঠিক আছে, আর হচ্ছে তোমার ওই যে একটু আগে যেটা বলতেছিলাম যে ডিরেকশন অফ রোটেশন অফ দ্য মোটর ক্যান বি রিভার্সড বাই সুইচিং দ্য কানেকশনস অফ দ্য অক্সিলারি উইন্ডিং while leaving the main windings connections unchanged. কিভাবে?
ওই যে একটু আগে যেটা বললাম, ওই যে যেই কথাটা বললাম, সো আমি জাস্ট তোমাদেরকে দেখাই যে এখানে যে ডিরেকশন অফ রোটেশন তুমি কিভাবে চেঞ্জ করতে পারো। এই যে অক্সিলারি উইন্ডিং কি তোমার 90 ডিগ্রি অ্যাহেডে আছে নাকি 90 ডিগ্রি বিহাইন্ড আছে, বিহাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ দ্য মেইন। দ্যাট মিন্স হচ্ছে ওই যে একটু আগে আমি যেটা বললাম যে তোমার বিএটা কি তোমার লিড করবে বিএমএক্স বিএম কে নাকি ল্যাগ করবে, ঠিক আছে। সো লিড করলে হচ্ছে যে তোমার 90 ডিগ্রি অ্যাহেড, আর ল্যাগ করলে হচ্ছে তোমার 90 ডিগ্রি বিহাইন্ড। সো তোমার এই যে তুমি কিন্তু তোমার এই যে উইন্ডিংস এর কানেকশন, তোমার এই যে কারেন্টটা তোমার অক্সিলারি উইন্ডিংস এ কিভাবে ঢুকতেছে সেই সেটআপটা তুমি চেঞ্জ করে কিন্তু এই যে 90 ডিগ্রি অ্যাহেড এবং 90 ডিগ্রি বিহাইন্ড এটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারো, এবং সেই ক্ষেত্রে তোমার রোটেশনটাও কিন্তু তুমি অ্যাডজাস্ট করতে পারো, ঠিক আছে। এই যে ডিরেকশন অফ রোটেশন অফ দ্য মোটর ক্যান বি রিভার্সড, এই কথাটা আর কি বলছি। আচ্ছা, সো এই ছিল তোমার মোটামুটি স্প্লিট ফেজ উইন্ডিংস। আর আমি যদি কিছু কথাবার্তা বাদ রাখি তাহলে তোমরা বই থেকে একটু সেই গ্যাপটা ফিল আপ করে। আর হচ্ছে তোমার যেটা বললাম যে একটু অ্যানিমেশন দেখার চেষ্টা করো, তাহলে হয়তো বা তোমার এটা একটু ভালো বুঝবা যে একটা আরেকটাকে, মানে মেইন কথাটাই হচ্ছে তোমার যেহেতু এখানে আমার কোনো স্টার্টিং টর্ক নাই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে, সো আমি যেটা করব যে আমার যে পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড স্ট্যাটরের, সো এটার সাথে আমি আরেকটা ম্যাগনেটিক ফিল্ড সামহাও আনবো, ঠিক আছে, যেটা আমার ধরো তোমার আরেকটা পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড হইতে পারে। তো এই দুইটা পালসেটিং ম্যাগনেটিক ফিল্ডের রেজাল্টেন্টটাই হবে হচ্ছে তোমার ওই যে রোটেটিং ম্যাগনেটিক, ঠিক আছে। সেটা কিন্তু তুমি যে এইখান থেকে কিন্তু বুঝতে পারো, যে একটু আগে যেটা বলছি যে এইখানে খেয়াল করে দেখো, এইখানে কিন্তু তোমার এই যে এখানে খেয়াল করে দেখো এই যে বিআরটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আবার তোমার বিএসটাও কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। এই যে দেখো একবার বিএস উপরের দিকে চলে যাচ্ছে, আবার একবার বিএস নিচের দিকে আসতেছে, ঠিক আছে। সো এইখানে বিএসটাও কিন্তু পালসেটিং, আর হচ্ছে বিআরটাও কিন্তু পালসেটিং। সো এই দুইটা পালসেটিং এর তোমার রেজাল্টেন্ট সেইটা কিন্তু তোমার এই যে রোটেটিং, এই যে সো তোমার এইখানে কিন্তু তোমার এই যে ক্রস ফিল্ড থিওরি এবং ডাবল রিভলভিং ফিল্ড থিওরি এটা কিন্তু কাজে লাগে, ঠিক আছে। সো এটা কিন্তু তোমার যে কিভাবে আমরা মানে এই কনসেপ্ট থেকে কিন্তু আসছে আসলে, যে আমরা কি সামহাও কোনোভাবে আমরা এই যে বিআরটা তৈরি করতে পারি কিনা। তো এই বিআর তৈরি করার মেকানিজম হচ্ছে তোমার এই যে তিনটা, এই যে স্প্লিট ফেজটা তো দেখাইলাম, নেক্সট আমি দেখাবো হচ্ছে ক্যাপাসিটরটা। আজকে মনে হয় সাতমিন আসে নাই। মাহির, শাহরিয়ার, রশিদ, উৎসাহ। আজকে আবার জি স্যার, আসছি স্যার। আজকে আবার রিদিকে দেখা যাচ্ছে, কি ঘুমাইতেছে? নাফিসা আমিন, তোমার তো আমি কখনো দেখি নাই ক্লাসে, এতদিন কোথায় ছিলে? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ না? নাফিসা আমিন, রিদি। স্যার শোনা যাচ্ছে স্যার, কিন্তু ও শুনতে পাচ্ছে নাকি? হাওয়া হয়ে গেছে, ঘুমাইতেছে। আচ্ছা, কেউ কি ওই যে স্যার সরি স্যার, মাইক কাজ করছিল না। মিথ্যা কথা বলার তো কোনো প্রয়োজন না নেই। স্যার ছিলাম তুমি স্যার। মাইকটা অন করে ধরো, না স্যার, অনেকে আছে আমার যে ইয়ারফোনের মাইক কাজ করছিল না স্যার, জাস্ট আমি চেঞ্জ করলাম, এখন স্যার কাজ করছে। ঠিক আছে। তো তুমি এতদিন কোথায় ছিলে? তুমি তো ঠিকঠাক মতো ক্লাস করো নাই, অনলাইন ক্লাস। স্যার আমি অনলাইনে মানে অনলাইন ক্লাসে অনগোয়িং ক্লাসে স্যার কোরিলেট করতে পারি না স্যার, সমস্যা হয়। মানে আসলেও স্যার মানে জাস্ট মানে বসে থাকাটা আমার কাছে মানে ফিজিবল মনে হয়, টু বি ভেরি অনেস্ট। বসে না থাকলে হাঁটাহাঁটি করবা। মানে স্যার মানে অনেক গ্যাপ পড়ে গেছে স্যার আগের পড়ায়, এই জন্য হচ্ছে স্যার এখনকার যে পড়াটা আমি তাল মিলাতে পারছি না। বুঝতে পারছি। তার মানে শুধুমাত্র আমি মনে হয় যে শুধু বলেই যেতেছি,
আর হচ্ছে শুধু রেকর্ডিং ই হচ্ছে, এইটাই হচ্ছে তোমাদের সান্ত্বনা, আমারও সান্ত্বনা। না স্যার সেটা না, স্যার সেটা না, মানে রেকর্ডিং দেখে যে বাকিরাও পড়তেছে না বা কেউ পড়তেছে না স্যার, সেটা তো মানে হয়তো আপনার সাথে পেসে যাচ্ছে না, হুম। কিন্তু মানে স্যার হতাশ হয়েন না। হ্যাঁ আচ্ছা, আমি হতাশ হয়ে কি করব? তোমাদের জন্য তো আমার হতাশার কিছু নাই। একটু হতাশা তো লাগেই, কারণ হচ্ছে যে ধরো তোমরা কি করবা না করবা এটার জন্য একটু হতাশা লাগে। স্যার অনলাইন হোক কিংবা অফলাইন স্যার, পড়া কিন্তু পরীক্ষার আগের রাতেই হয়, এই হচ্ছে কথা আর কি। হ্যাঁ, তাহলে তো তোমাদের এইভাবে কথা বললে তো তোমাদের ওই যে সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাবে, যেহেতু সবাই মানে তোমরা কিছু স্টুডেন্টরা তো কিছু শেখেই না, তো ওরা পরীক্ষার আগেই পড়ে, তাহলে আমরা কেন বসে বসে থাকবো? এর থেকে সিলেবাস শেষ করে দিয়ে বসে থাকি। যেমন এই যে আমার সিলেবাস ইনশাল্লাহ আজকে শেষ হয়ে যাবে, আমি এরপরে ফ্রি, আমি আমার কাজ করব, আমার আরো অনেক কাজ জমা হয়েছে সেগুলো করব। আচ্ছা যাই হোক, আমি আবার পড়ায় ফেরত আসি। আচ্ছা, সো এই যে মেইন বেসিক কনসেপ্ট হচ্ছে এইটাই, যে তোমাদের মানে আমরা স্টার্টিং টর্কটা মানে প্রডিউস করার জন্য আমাদের এই দুইটা মানে কিছু সেটআপ লাগবে। তো সেই সেটআপের একটা সেটআপ বললাম, একটা সেটআপ হতে পারে স্প্লিট ফেজ উইন্ডিংস। আচ্ছা, আরেকটা সেটআপ হতে পারে যে এই যে আমার বিএ এবং বিএম এর মধ্যে যে ফেজ ডিফারেন্স, হ্যাঁ, তো এই ফেজ ডিফারেন্সটা আমি তৈরি করতে পারি ক্যাপাসিটর দিয়ে। বুঝতে পেরেছো? সো এই ক্ষেত্রে আমার নতুন এক ধরনের মোটর আমি পাবো, এটাকে অনেক ক্ষেত্রে তোমার ক্যাপাসিটর স্টার্ট মোটরও বলা হয়। তো আমি কি করব, আমি হচ্ছে আমার যে অক্সিলারি উইন্ডিং, এই অক্সিলারি উইন্ডিং এর সাথে আমি একটা ক্যাপাসিটর অ্যাড করব। তো এই ক্যাপাসিটরের সাইজটা আমি সিলেক্ট করে আমি চাইলে আমার এই যে তোমার 90 ডিগ্রি অ্যাহেড এবং 90 ডিগ্রি বিহাইন্ড, মানে ফেজ অ্যাঙ্গেল আমি যেটা চেঞ্জ করছি একটু আগে, তো সেম কাজটাই হচ্ছে আমি করতে পারবো। হ্যাঁ, সো এই ক্যাপাসিটর ইউজ করলে সুবিধাটা হচ্ছে আমি ক্যাপাসিটরের ভ্যালুটা চেঞ্জ করে আমার ওই যে স্টার্টিং টর্ক, যেটা স্প্লিট ফেজের ক্ষেত্রে যেটা তোমার লো স্টার্টিং টর্ক ছিল, সেটা আমি একটু বাড়াইতে পারবো। ঠিক আছে? সো এই ক্যাপাসিটর স্টার্ট মোটরের ক্ষেত্রে মনে রাখবা তোমাদের ওই স্টার্টিং টর্কটা একটু বেশি থাকে, মানে কম্পেয়ার টু তোমার স্প্লিট ফেজ উইন্ডিংস। বাট মোর অর লেস কনসেপ্টটা আগের মতোই সেম, যে তোমার ওই যে অক্সিলারি উইন্ডিংস এটাও 90 ডিগ্রি সেপারেশনে থাকবে, শুধুমাত্র তার সাথে একটা ক্যাপাসিটর অ্যাড করবে। ঠিক আছে? সো ক্যাপাসিটর অ্যাড করলে তোমার এই যে দেখো অক্সিলারি উইন্ডিংস এর তাহলে তোমার এইটা কিন্তু আবার এই যে এখন ভি কে লিড করতেছে, ওই যে ক্যাপাসিটর আছে এই কারণে। কিন্তু এই অক্সিলারি উইন্ডিংস অনলি অক্সিলারি উইন্ডিংস এর যে কারেন্ট আর মেইন উইন্ডিংস এর যে কারেন্ট, এটা আবার একটা আরেকটাকে লিড করতেছে। বুঝতে পেরেছো? সো তুমি কিন্তু ক্যাপাসিটরের ভ্যালু চেঞ্জ করে কিন্তু তুমি এই যে ফেজ অ্যাঙ্গেলটা কিন্তু তুমি চেঞ্জ করতে, ঠিক আছে, এরকম ফেজ অ্যাঙ্গেলটা কিন্তু তুমি চেঞ্জ করতে। সো এই ফেজ অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে তার মানে ওই যে আগের মতোই কনসেপ্ট, যে তোমার যেহেতু তোমার আই এটা আইএম কে লিড করতেছে, সো বিএ তোমার বিএম কে লিড করবে। সো ওই যে তোমার বি আর বিএম কে যদি লিড করে তাহলে তোমার হচ্ছে যে 90 ডিগ্রি অ্যাহেডে থাকবে তোমার এই যে বিএ 90 ডিগ্রি আকারে লিড করবে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে তোমার ওই যে আগের মতো যেহেতু লিড করতেছে, সো তুমি যে আসলে দেখতে পাবা যে দুইটা পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড এট এ টাইম এক্সিস্ট করতেছে। সো এইটার রেজাল্টেন্টটাই হচ্ছে তোমার এই যে রোটেট করবে, এই যে এভাবে করে করে রোটেট করবে। বুঝতে পেরেছো? বিভিন্ন টাইমে যদি তুমি দেখো, বিভিন্ন অ্যাঙ্গেলে দেখো, তাহলে দেখো যে এটা রোটেট করতেছে। সো এখানেও আমরা ওই যে সেন্ট্রিফিউগাল সুইচ চাইলে ইউজ করতে পারি। ক্যাপাসিটর ইউজ করার রিজনটাই হচ্ছে যে আমার ইনিশিয়ালি দেখো স্টার্টিং টর্কটা কিন্তু মাচ হায়ার দেন তোমার স্প্লিট ফেজ উইন্ডিংস। তো আগের মতোই যে আমি স্টার্টিং টর্কটা দিলাম, তো নরমাল অপারেটিং কন্ডিশনে যখন আসলো তখন হচ্ছে আমি সেন্ট্রিফিউগাল সুইচটা আমি অফ করে দিব, যাতে করে এইটা আমার নরমাল অপারেটিং কন্ডিশনে চলে যায়। ওকে, সো এই ক্যাপাসিটর স্টার্ট মোটর এটা মেইনলি তোমার ইউজ হয় কম্প্রেসর, পাম্প, এয়ার কন্ডিশনার, এগুলাতে তুমি দেখতে পাবে যে এইখানে তোমার এই যে স্টার্টিং টর্কটা প্রচুর প্রয়োজন সেইখানে। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে তোমার পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটর। সো ক্যাপাসিটরের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, যে এটা কিন্তু তুমি খেয়াল করে দেখো, যে তোমার যদি এই গ্রাফটা যদি খেয়াল করো, এটা কিন্তু তোমার ইনিশিয়াল স্টার্টিং টর্ক তো অনেক হাই আছেই, সাথে সাথে এইটা কিন্তু তোমার নরমাল অপারেটিং রেঞ্জেও কিন্তু তোমার ভালো কাজ করতেছে। এই যে অলমোস্ট তোমার এই যে অরিজিনাল যে তোমার মেইন উইন্ডিং এর জন্য যেই অপারেটিং কার্ভটা ছিল অলমোস্ট কিন্তু সেটা ফলো করে। সো
তোমার এই ক্যাপাসিটরটাকে যদি তুমি রেখেও দিতা, এই ক্যাপাসিটরটাকে যদি তুমি সার্কিটে রেখেও দিতা, তারপরেও কিন্তু এটা ভালো পারফর্ম করতো নরমাল অপারেটিং কন্ডিশন। বুঝতে পেরেছো? সো এই কারণে যেটা করা হয় অনেক ক্ষেত্রে তোমার পার্মানেন্টলি তোমার একটা ক্যাপাসিটর সার্কিটে রেখে দাও। যেমন ধরো এই যে এটা হচ্ছে তোমার একদম পার্মানেন্ট, যে এখানে কোনো সেন্ট্রিফিউগাল সুইচ নেই। তো তোমার মেইন উইন্ডিং থাকবে, একটা অক্সিলারি উইন্ডিং থাকবে, তার সাথে হচ্ছে একটা ক্যাপাসিটরকে আমি পার্মানেন্ট করে আমি দিয়ে দিব। তো এটার অসুবিধাটা হচ্ছে এটার স্টার্টিং টর্ক আগেরটার থেকে এত ভালো হবে না, বাট যেহেতু ওই যে ক্যাপাসিটরের বৈশিষ্ট্য হচ্ছে তোমার নরমাল আর অপারেটিং রেঞ্জেও এটা ভালো পারফর্ম করতেছে, সো তোমার টর্ক স্পিড কার্ভটা মোর অর লেস এরকম হবে এবং এটা স্মুথ অপারেশন হবে। ওকে, সো এই কারণে এটাকে বলা হচ্ছে পার্মানেন্ট স্পিড ক্যাপাসিটর, যে একটা পার্মানেন্ট ক্যাপাসিটরকে তুমি সার্কিটে রেখে দিবে। So এখানে এই কথাগুলোই বলছে, the starting capacitor does such a good job of improving the torque speed characteristics of an induction motor that an auxiliary winding with a smaller capacitor is sometimes left permanently in the motor circuit. If the capacitor's value is chosen correctly, such a motor will have a perfectly uniform rotating magnetic field at some specific load, and it will behave just like a three-phase induction motor at that point. ওকে, সো তুমি যদি কার্ভটা দেখো, এটা কিন্তু মোর অর লেস থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের কার্ভের মতো। সো এটার অ্যাডভান্টেজটা কি? পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটরের এটা হচ্ছে খুবই সিম্পলার ডিজাইন এবং কোনো সেন্ট্রিফিউগাল সুইচের প্রয়োজন নাই, নরমাল লোডে মোর এফিশিয়েন্ট এবং তোমার হাই পাওয়ার ফ্যাক্টর আছে এবং স্মুথ টর্ক দেন অর্ডিনারি সিঙ্গেল ফেজ। মানে ওই যে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক কার্ভটাই স্মুথ হবে, সেটার কথা বলছি। বাট মেইন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লোয়ার স্টার্টিং টর্ক। সো যেখানে তোমার লোয়ার স্টার্টিং টর্ক মানে হায়ার স্টার্টিং টর্ক প্রয়োজন, সেখানে তুমি এটা ইউজ করতে পারো। আর আরেকটা হচ্ছে তোমার since the starting current is much greater than the normal load current, a capacitor that balances the phase under normal loads leaves them very unbalanced under starting condition. That means হচ্ছে এটা বোঝাচ্ছে যে তোমার নরমাল লোডের ক্ষেত্রে এটা খুবই ভালো পারফর্ম করবে, বাট তোমার স্টার্টিং কারেন্ট যেহেতু অনেক বেশি হাই থাকে, সেই ক্ষেত্রে তোমার এই ক্যাপাসিটরটা ইউজ করার কারণে তোমার ওই স্টার্টিং কন্ডিশনে তোমার এটা আনব্যালেন্স হয়ে যেতে পারে পুরো সিস্টেমটা। বুঝতে পেরেছো? তো এই ক্ষেত্রে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সো এই মানে মোর অর লেস এই দুইটা ডিসঅ্যাডভান্টেজই তোমার আছে, যে একটা হচ্ছে তোমার লোয়ার স্টার্টিং টর্ক আর একটা হচ্ছে আনব্যালেন্স সিস্টেম। আচ্ছা, আরেকটা ভেরিয়েন্ট আছে, সেটাকে বলা হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট কমা ক্যাপাসিটর রান। সো তোমার আগেরটার সাথে পার্থক্য কি তুমি খেয়াল করে দেখো। তার মানে তোমার নরমাল দেখো এখানে হচ্ছে ক্যাপাসিটর, এটা হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট মোটর। আর এই যে পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটর, এটাকে কিন্তু আমি ক্যাপাসিটর রান মোটরও বলতে পারি। এখানে একটা ক্যাপাসিটরে একদম ফিক্সড কন্ডিশন আছে। আচ্ছা, সো ক্যাপাসিটর স্টার্ট মোটরের সুবিধা কি ছিল? টর্ক অনেক বেশি ছিল, স্টার্টিং টর্ক। আর হচ্ছে তোমার পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটরের সুবিধাটা কি ছিল? ওই যে নরমালি অপারেটিং কন্ডিশনে খুব ভালো পারফর্ম করে। তো এই দুইটা ফিচারকে যদি তুমি একসাথে করতে চাও, তাহলে কিন্তু তুমি চাইলে এই যে ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান এই সেটআপটা তুমি ইউজ করতে পারো। তো এখানে দেখো, এখানে দুইটা ক্যাপাসিটর আছে। একটা হচ্ছে তোমার সেন্ট্রিফিউগাল সুইচ দিয়ে মানে স্টার্টিং টর্কটা অনেক হাই করার জন্য তুমি চাইলে এটা ইউজ করতে পারো। আর হচ্ছে যখন তোমার নরমাল অপারেটিং কন্ডিশনে চলে যাবে, তখন সেন্ট্রিফিউগাল সুইচটা আবার অফ হয়ে যাবে, তখন হচ্ছে তোমার সার্কিটে এই যে মেইন অক্সিলারি উইন্ডিংস এর সাথে তোমার এই যে একটা ক্যাপাসিটর সে দেখবে যে অ্যাড অবস্থায় আছে। ঠিক আছে, এটা এই ক্যাপাসিটরটা হচ্ছে এই যে ক্যাপাসিটর রান, যেটা এটা হচ্ছে তোমার নরমাল অপারেটিং কন্ডিশনের। আর হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট যেটা, সেটা হচ্ছে তোমার এই যে স্টার্টিং টর্কটা অনেক বেশি দরকার সেটার জন্য। ঠিক আছে, সো দুইটা ফিচার একসাথে অ্যাড করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট কমা ক্যাপাসিটর রান। সো এটার সাথে কিন্তু তোমার এই যে ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান আর হচ্ছে তোমার এই যে পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটর, সো পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটরের কিন্তু আরেকটা নাম আছে। সো এই দুইটা নাম কনফিউজ হওয়া যাবে না। দাঁড়াও আমি একটু দেখে নিই নামটা, আমার ওটা মনে হয়
আচ্ছা, পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটরকে অনেক সময় তোমার এই যে বলতেছি, মানে বইয়ে এই টার্মটা তুমি পাবো, সো খুব সাবধান। পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটরকে অনেক সময় কিন্তু ক্যাপাসিটর স্টার্ট এন্ড রান মোটর বলে। মানে হচ্ছে তোমার এই যে, মানে এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, যে একটা হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট এন্ড রান মোটর, আরেকটা হচ্ছে তোমার সিম্পল ক্যাপাসিটর স্টার্ট কমা ক্যাপাসিটর রান। তো এই দুইটা কিন্তু আলাদা। হ্যাঁ, সো এই জিনিসটা একটু খেয়াল রাখবে, যে ক্যাপাসিটর স্টার্ট এন্ড রান যখন বলবে তার মানে হচ্ছে তোমার যে স্টার্ট আর রানের জন্য একটা কমন ক্যাপাসিটর থাকে, আর যখন তুমি এটা কমা দিয়ে মানে ক্যাপাসিটর স্টার্ট কমা ক্যাপাসিটর রান, তার মানে হচ্ছে এখানে এই সেটআপটা। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় যাতে থাকে। সো এই যে এটা আগের মতনই, যদি তুমি ক্যাপাসিটর স্টার্ট কমা ক্যাপাসিটর রান ইউজ করো তাহলে তুমি দেখবা যে তোমার এই যে স্টার্টিং টর্কটা তোমার আগের থেকে বেড়ে গেল। যেমন ধরো তোমার এই যে শুধু ক্যাপাসিটর স্টার্ট এন্ড রান যদি তুমি ইউজ করতে, মানে হচ্ছে পার্মানেন্ট স্প্লিট ইউজ করলে ধরো তোমার অপারেটিং কার্ভটা ধরো এরকম। ঠিক আছে, কিন্তু এখন যদি তুমি এই সেটআপটা ইউজ করো তাহলে তোমার দেখা যায় যে স্টার্টিং টর্কটা বেড়ে গেছে, এবং নরমাল অপারেটিং কন্ডিশনে এসে যে এখানে সুইচ অফ করে দিলা, তাহলে এর জন্য আবার এই যে নরমাল অপারেটিং কন্ডিশন। ঠিক আছে, যে এইটা তো আসলে বেশি লিনিয়ার। ওকে, সো এখানে কিন্তু এই রিজিয়নটা কিন্তু লিনিয়ার। আমরা চাই কি যে আমাদের এই যে তোমার যখন তোমার সিনক্রোনাস স্পিডে মানে স্লিপ যখন একদম অলমোস্ট জিরো, এই অপারেশনটা যাতে লিনিয়ার হয় আমরা সেই জিনিসটা চাই। সো এই অপারেশন এইখানে কিন্তু লিনিয়ার অপারেশনে নাই। তো এই কারণে হচ্ছে আমরা যে সেন্ট্রিফিউগাল সুইচ ইউজ করলে আমাদের এই যে তখন এইখান থেকে এইটা এই গ্রাফ থেকে তখন এই গ্রাফে শিফট করবে, এই যে এই গ্রাফটা তখন ফলো করবে। আচ্ছা, ফাইনালি হচ্ছে আমাদের লাস্ট আরেকটা ক্যাটাগরি, সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে শেডেড পোল। তো শেডেড পোলটা কি জিনিস সেটা একটু দেখো। এইখানে কোনো অক্সিলারি উইন্ডিংস, একটু আগে কিন্তু আমরা দেখছি এই মোর অর লেস কিন্তু অক্সিলারি উইন্ডিংস আছে, বাট শেডেড পোলের ক্ষেত্রে কোনো অক্সিলারি উইন্ডিংস নাই। এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার ধরো স্ট্যাটর, যে স্ট্যাটর যেটা আছে সেখানে স্ট্যাটর উইন্ডিং। সো এই স্ট্যাটর উইন্ডিংটা তোমার ধরো যে এই যে ফ্লাক্স প্রডিউস করতেছে। আচ্ছা, কিন্তু এই যে এই সেটআপটা, এই যে এই পাশের সেটআপটা কেন, ওকে এই সেটআপটা ভালো করে কেন, দাঁড়াও ফিগারটা বড় করে। আচ্ছা, সো এই সেটআপটা খেয়াল করো যে এখানে কি কি আছে। এখানে শুধুমাত্র মেইন উইন্ডিং বলতে স্ট্যাটর উইন্ডিং। ওকে, সো এইখানে আইসা তোমার এই যে দেখো, এখানে আইসা তোমার দুইটা স্লটের হইছে, দাঁতের মতো হইছে, দেখছো এই যে, এই যে এখানে হচ্ছে স্লটেড হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইটা সুবিধাটা কি? এটা সুবিধাটা হইলো তোমার, দাঁড়াও এই দাঁতটার নামটা কি মনে পড়তেছে না। আচ্ছা, সো এই স্লটেডের সুবিধাটা হলো যে এইখানে দেখো, এখানে একটা টার্মিনালে তোমার এই যে একটা কপার বার একটা সার্কুলার কপার বার আছে, সিমিলারলি এই টার্মিনালও একটা সার্কুলার কপার বার আছে। তাহলে তোমার এই যে এখানে যখন তুমি স্ট্যাটর উইন্ডিং এ যখন তুমি এসি সাপ্লাই দিবা, সিঙ্গেল ফেজ সাপ্লাই, তাহলে পালসেটিং একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে নরমাল যদি তোমার ধরে কপার বার গুলা না থাকতো, কথার কথা ধরো কপার বার গুলা নাই, তাহলে একটা পালসেটিং সাপ্লাই দিলে কি হইতো, একটা নর্থ পোল তৈরি হইতো, একটা সাউথ পোল তৈরি হইতো। তো নর্থ পোল থেকে তোমার সাউথ পোলের দিকে মানে পজিটিভ হাফ সাইকেলের জন্য তোমার এক ধরনের নর্থ পোল সাউথ পোল, আর কার মাইকটা অন রে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে তোমার পজিটিভ হাফ সাইকেলের জন্য
একটা নর্থ পোল সাউথ পোল, কথার কথা এটা। আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য তোমার এইটা হয়ে যেত সাউথ পোল আর এইটা হয়ে যেত নর্থ পোল। তো তোমার এই যে নর্থ পোল থেকে লাইনগুলো বের হইতো সাউথ পোলে ঢুকতো, ঠিক আছে। তো এইটা ছিল অরিজিনাল সেটআপ, যে যদি তোমার ওই শেডেড পোলটা না থাকে, দ্যাট মিন্স হচ্ছে তোমার এই যে সার্কুলার কপার বার দিয়ে যদি আমি এই একটা টার্মিনালকে যদি মানে র‍্যাপ আপ না করি, তাহলে সেই ক্ষেত্রে আচ্ছা। তো এখন যেটা হচ্ছে, যেহেতু তোমার একটা পোলকে আমি র‍্যাপ আপ করছি কপার বার দিয়ে, তাহলে কি হবে বলো তো, দেখি কার বুদ্ধি আছে। এটা মাথা থেকে মানে চিন্তা করে বলার চেষ্টা করো, তো এমন না যে আগে পড়তে হবে তারপর। তোমার এই স্ট্যাটর কয়েলের জন্য এখানে যেহেতু তুমি বাইরে থেকে 3 ফেজ সাপ্লাই মানে সিঙ্গেল ফেজের এসি সাপ্লাই দিচ্ছ, সেটার জন্য তোমার এখানে ফ্লাক্স তৈরি হচ্ছে, অল্টারনেটিং ফ্লাক্স। সেই অল্টারনেটিং ফ্লাক্স হচ্ছে তোমার এই যে এইখানে যে তোমার এই যে পোল, একটা পোলের মধ্যে যে তুমি কপার বারকে র‍্যাপ আপ করে রাখছো, তাহলে এইখানে কি হইতে পারে? ভোল্টেজ ইনডিউসড হবে। ভেরি গুড। তারপরে আচ্ছা তুমি যা বলছো ওই ভোল্টেজের জন্য তো একটা মানে রোটেটিং ফিল্ড ক্রিয়েট হবে। একদম সরাসরি বলে দিছে। আচ্ছা, ও প্রথমে যেটা বলছে সেটা ঠিক আছে, যে তোমার এখানে যেহেতু অল্টারনেটিং ফ্লাক্স এবং যেহেতু এখানে তোমার এই যে কপার কয়েল আছে, তার মানে কি অল্টারনেটিং ফ্লাক্স এই কপার কয়েলের মধ্যে যখন কাট করবে, তখন এই কপার কয়েলের মধ্যে ভোল্টেজ ইনডিউস হবে। এবং যেহেতু তোমার কপার কয়েলগুলো ফিক্স মানে সার্কুলার কপার কয়েল, সো এই কয়েলের মধ্যে দিয়ে কিন্তু তখন তোমার এই যে কারেন্ট ফ্লো হবে। তো কারেন্ট ফ্লো হইলে তোমার কি হবে, এইখানেও কিন্তু তোমার একটা ফ্লাক্স তৈরি হবে, এই যে এই টার্মিনাল। সিমিলারলি এই টার্মিনালও কিন্তু ফ্লাক্স তৈরি হবে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ফ্লাক্সটা কিন্তু তোমার এই যে অরিজিনাল যে ফ্লাক্স, সেটাকে কিন্তু সে অপোজ করবে, বুঝতে পেরেছো? এই অরিজিনাল যে ফ্লাক্সটা আছে সেই ফ্লাক্সটাকে কিন্তু সে অপোজ করবে, ওই যে অ্যাকর্ডিং টু লেনজের ল অনুযায়ী। আচ্ছা, সো তার মানে কি তুমি ফ্লাক্সের, হ্যাঁ, তাহলে ফ্লাক্সের একটা ইমব্যালেন্স পাইলা, ঠিক আছে। সো ফ্লাক্সের একটা ইমব্যালেন্স কিন্তু তোমার এখানে হয়ে গেল। সো এই ইমব্যালেন্স ফ্লাক্সের জন্য তোমার দেখবা যে বিভিন্ন টাইমে তোমার দেখবা যে তোমার এই মানে তোমার কি বলে এই ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলা তোমার হচ্ছে রোটেটিং হয়ে যাবে। সো ধরো একটা টাইমে ধরো এটা এরকম হইতে পারে যে তোমার এটা যদি নর্থ পোল হয়, এটা যদি সাউথ পোল হয়, দেখবে একটা টাইমের জন্য তোমার এই যে এরকম হয়ে তোমার এইভাবে সরাসরি না যে এইভাবে তেরসা যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার আরেকটা টাইমের জন্য, মানে টাইম বলতে আমি যেটা বুঝাচ্ছি, এইটা ধরো তোমার এসি কারেন্ট, আর হচ্ছে তোমার মানে এই এসি কারেন্টটাই তো তোমার এই ফ্লাক্সটা তৈরি করবে, তাই না? আর এই এসি কারেন্টের জন্য তুমি পাবা হচ্ছে তোমার ওই যে d∅dt, নেগেটিভ d∅dt, ঠিক না? সো নেগেটিভ d∅dt তুমি পাবা, এরকম একটা টার্মিনাল পাবা। সো বিভিন্ন টাইমে যদি তুমি কনসিডার করো, তো তাহলে তুমি দেখবে যে একটা টাইমে এরকম হবে, হ্যাঁ, আরেকটা টাইমে ধরো তোমার যেমন ধরো আরে সব কেটে দিলাম। আচ্ছা, আরেকটা টাইমে ধরো তোমার যে এই টাইমে হচ্ছে তোমার এই যে এইখানে 0, যখন পিকে পৌঁছাবে তখন হচ্ছে 0, তখন তুমি দেখবা যে এইরকম ফ্লাক্স লাইন তুমি পাবা। এর পরের টাইমে তুমি দেখবা এরকম ফ্লাক্স লাইন পাবা। মানে ব্যাপারটা বুঝতে পারতেছো কি হচ্ছে? প্রথমে মানে বিভিন্ন সময়ে যদি তুমি দেখো, তাহলে প্রত্যেকটা সময় প্রথম সময়ে ধরো যে এরকম হবে ফ্লাক্স, তারপরের সময় এরকম হবে, তারপরের সময় এরকম হবে, আর নেগেটিভ হাফ সাইকেলে গেলে আবার এই যে এরকম করে রোটেট করতে থাকে। বুঝতে পেরেছো? তো এইভাবে হচ্ছে তোমার এই যে শেডেড পোল দিয়ে তোমার এই যে রোটেটিং ফ্লাক্সটা তুমি তৈরি করতে পারবে। সো এইখানে তোমার কোনো অক্সিলারি উইন্ডিং নাই, আর হচ্ছে তোমার এই ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এটা কাজে লাগবে। এই যে যেহেতু তোমার এই যে এখানে তোমার কপারের কয়েলটা দিয়ে পেঁচানো আছে দুইটা টার্ম, ঠিক আছে। সো তোমার এই ফ্লাক্সের ইমব্যালেন্স হয়ে যাবে, ইমব্যালেন্স হওয়ার কারণে এটা রোটেটিং ফ্লাক্স তৈরি হবে। সো এইটাও আমি সাজেস্ট করবো, তোমরা বইয়ে হয়তোবা ভালোভাবে হয়তোবা পাবা না পাইলে তোমরা একটু নেট ঘেটে ইউটিউবের ভিডিও থাকতে পারে, ভালো ভিডিও থাকতে পারে, সেটা দেখে তোমরা কনসেপ্টে ক্লিয়ার করবে, যদি না বুঝে থাকে আমার কথা।
আচ্ছা, সো এটা সুবিধা অসুবিধাটা কি? এটা সুবিধা অসুবিধাটা হচ্ছে স্যার তোমার, বুঝতে পেরেছি। হ্যাঁ, সুবিধা আর অসুবিধাটা হচ্ছে তোমার ওই স্টার্টিং টর্কটাই অনেক কম। হ্যাঁ, আগের গুলার ক্ষেত্রে যেরকম আমার ক্যাপাসিটর স্টার্ট মোটরের ক্ষেত্রে যেটা দেখছিলাম স্টার্টিং টর্ক অনেক বেশি থাকে, বাট এই ক্ষেত্রে তোমার এই যে টর্ক স্পিড কার্ভ থেকে তুমি বুঝতে পারতেছো স্টার্টিং টর্কটা অনেক কম এবং টর্ক স্পিড কার্ভটা কিন্তু অত প্রমিজিং। দ্যাট মিন্স হচ্ছে তোমার ওই এইখানে কিন্তু লিনিয়ার কার্ভটা, ঠিক আছে? বাট এটা তোমার ওই কিছু কিছু জায়গায় তোমার প্রয়োজন হয়, এটা কস্ট এফিশিয়েন্ট। হ্যাঁ, সো তোমার এই যে কি বলে, সো লেস স্টার্টিং টর্ক প্রডিউস করবে, প্লাস হচ্ছে তোমার এটা খুবই ইনএফিশিয়েন্ট, সেটা তো আমরা বুঝতেই পারতেছি। আর হচ্ছে তাহলে এটা সুবিধাটা কি? এই যে চিপেস্ট, এটাই হচ্ছে সুবিধা, ওই যে কস্ট ইফেক্টিভ, ঠিক আছে? স্যার ওই যে উইন্ডিং কম, তাই হচ্ছে ওয়্যার কম লাগবে, হ্যাঁ, কস্ট মানে কম তোমার পড়বে। ওই যে, হ্যাঁ, মানে হচ্ছে তোমার তুমি জাস্ট ওই অক্সিলারি মেইন, উইন্ডিংটা তো নেই। হ্যাঁ, অক্সিলারি উইন্ডিং নেই, সো তুমি খুব ইজিলি এটা এই কনস্ট্রাকশনটা কনস্ট্রাকশনাল তৈরি করতে কস্ট পারো। কম পড়বে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। জি স্যার। আচ্ছা, সো এই তো তোমার এইখানে আমি আসলে যেই জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করলাম সেটা হচ্ছে তোমার কিভাবে তুমি স্টার্টিং টর্কটা দিতে পারো। ওকে, সো এইখানে কিন্তু অনেকগুলা ক্যাটাগরি আছে, যেমন ধরো স্প্লিট ফেজ উইন্ডিংস, ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর স্প্লিট, পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটর, ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান, তারপর হচ্ছে ফাইনালি দেখলাম শেডেড করব। তো এইগুলো সবগুলার মেইন কনসেপ্টই হচ্ছে স্টার্টিং টর্কটা দেওয়া। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের যেহেতু কোনো স্টার্টিং টর্ক নাই, সো সেই স্টার্টিং টর্কটা আমরা কিভাবে তৈরি করতে পারি, সো সেই কনসেপ্টগুলো হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা স্পিড কন্ট্রোল কিভাবে করব ইন্ডাকশন মোটর। সো ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল তিনটা ওয়েতে করা যায়। তোমার থ্রি ফেজের মতো স্ট্যাটর ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে, নাম্বার অফ পোলস চেঞ্জ করে, আর হচ্ছে তোমার অ্যাপ্লাইড টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ করে। বাট এর মধ্যে মোর কমন হচ্ছে এই টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ করা, ঠিক আছে? সো টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ করা এই প্রসেসটা খুবই কমন। সো এইটাই আমরা দেখবো যে কিভাবে অ্যাপ্লাইড ভোল্টেজ চেঞ্জ করে তোমার স্পিড কন্ট্রোল করা যায়। সো অ্যাপ্লাইড ভোল্টেজ চেঞ্জ করে কিভাবে স্পিড কন্ট্রোল করা যায় তার জন্য তিনটা মেকানিজম। একটা হচ্ছে তুমি চাইলে অটো ট্রান্সফরমার ইউজ করতে পারো, বাট বুঝতেই পারতেছো অটো ট্রান্সফরমারের দাম কিন্তু বেশি। হ্যাঁ, সো এটা কিন্তু এক্সপেন্সিভ হবে। আচ্ছা, তুমি চাইলে সলিড স্টেট সার্কিট ইউজ করতে পারো, যেমন ধরো এসসিআর, ট্রায়াক, এই সার্কিট গুলা দিয়েও তুমি চাইলে স্পিড কন্ট্রোল করতে পারো। এটা মোস্ট পপুলার এবং লেস কস্টলি দেন অটো ট্রান্সফরমার মেথড। আর তুমি চাইলে নরমাল রেজিস্টর করতে পারো, ইনকর্পোরেট করতে পারো, যে একটা রেজিস্টর তুমি ধরো স্ট্যাটর সার্কিটে তুমি অ্যাড করো, হ্যাঁ, তাহলে রেজিস্টরের ভ্যালু চেঞ্জ করে করে তুমি স্পিড কন্ট্রোল করতে পারো। বাট এটা অনেক চিপেস্ট, কিন্তু তুমি তো বুঝতেই পারতেছো যেহেতু তুমি রেজিস্টর অ্যাড করবা, সো তোমার সেই ক্ষেত্রে কিন্তু লস, মানে ওভারঅল পাওয়ার লস কিন্তু বেড়ে যাবে, সো এফিসিয়েন্সি কিন্তু ফল, ঠিক আছে? এটা ওই যে আমরা থ্রি ফেজের ক্ষেত্রে যেভাবে দেখছি অনেকটাই হলো। আচ্ছা, সো তুমি যদি এই যে এইভাবে যদি তুমি ভোল্টেজ এখানে খেয়াল করে দেখো, তোমার যদি ভোল্টেজ যত তুমি কন্ট্রোল করবা, এই ভিটি হলো সব থেকে বড়, তার মানে হচ্ছে তোমার এই যে VT3, তার মানে ভোল্টেজ যত তুমি বাড়াচ্ছ তত তোমার এই যে কার্ভটা আস্তে আস্তে শিফট হবে, সো টর্ক স্পিড কার্ভটা শিফট হবে। আচ্ছা, নেক্সট আমরা যে টপিকটা আলোচনা করব এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, যে আমরা দেখবো যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমাদের এই যে সার্কিট মডেল, মানে ওই যে ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা, সেইটা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি এবং সেই মডেল প্যারামিটার গুলা কি বের করা যায় কিনা। থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে যেরকম আমরা দেখছিলাম যে মডেল প্যারামিটার বের করা যায়, সো এইখানেও আমরা সেম প্রসেসটা আর কি ফলো করব। আচ্ছা, সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে তুমি যদি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে যখন তুমি চিন্তা করছো ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার চেষ্টা করছো, তখনও কিন্তু সেটাকে আমরা প্রথমে সিঙ্গেল ফেজ ধরে নিছি। তো সিঙ্গেল ফেজের সার্কিট আগে আমরা বের করছি, ঠিক না? যাতে করে আমাদের সুবিধা হয়। আর এখানে তো আমাদের সিঙ্গেল ফেজই বের করতে হবে, মানে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে সিঙ্গেল ফেজ। সো তোমার ওই যে আগের কথাবার্তাই, যে যেহেতু তোমার রোটরটাকে যদি তুমি স্ট্যান্ড স্টিল কন্ডিশনে থাকে, মানে একদম ইনিশিয়াল কন্ডিশনে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার যে সেটআপটা হবে ইন্ডাকশন মোটরের যে সেটআপটা, সেটাকে কিন্তু আমি ট্রান্সফরমারের সেটআপ দিয়ে রিপ্লেস করতে পারবো। মানে তখন আমরা বলতে পারবো যে এটা একটা রোটেটিং ট্রান্সফরমার,
যার সেকেন্ডারি টার্মিনালটা শর্টেড অবস্থায় আছে। মানে যেহেতু তোমার এই যে রোটরটা যেহেতু শর্টেড অবস্থায় থাকে, এই কারণে বলতেছে যে সেকেন্ডারি টার্মিনালটা শর্টেড অবস্থায় আছে। সো এটা একটা সিঙ্গেল ফেজ মোটর যার সেকেন্ডারি টার্মিনালটা শর্টেড অবস্থায় আছে। সো এটাকে কিন্তু আমরা ওই যে ট্রান্সফরমারের যে ইকুইভ্যালেন্ট সার্কিট সেটা দিয়ে আমরা কিন্তু রিপ্লেস করতে পারি। সো এই সার্কিটটা কিন্তু মোর অর লেস তোমরা আগে দেখছো। সো এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার স্ট্যাটর সাইড, যেখানে তোমার যে স্ট্যাটরের রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স আছে, আর এটা হচ্ছে তোমার রোটর সাইড, যেখানে রোটরের রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স আছে। আর হচ্ছে তোমার এই যে রোটরে কি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হবে সেটাই, আর হচ্ছে ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স। হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমরা অলরেডি আগে দেখছো। তো এখানে যে কোনটা কোনটা কি সেটা বলে দিচ্ছি। আর তোমার এই ক্ষেত্রে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কোর লস আলাদাভাবে দেখায় না, এবং এটা তোমার একসাথে লাম্প করে তোমার হচ্ছে মেকানিক্যাল আর স্ট্রে লসের সাথে একসাথে টোটাল আমরা বলবো মেকানিক্যাল মোটরস রোটেশনাল লস হিসেবে আমরা সেটা কাউন্ট করব। ঠিক আছে, সো মোটরের রোটেশনাল লস হিসেবে সেটা আমরা কাউন্ট করব। আচ্ছা, সো এইখানে আমরা এই সার্কিটটা যেহেতু পেয়ে গেলাম, এখন আমাদের ওই একটু কনসেপ্ট ইউজ করতে হবে যে ডাবল রিভলভিং ফিল্ড থিওরি। সো ডাবল রিভলভিং ফিল্ড থিওরি থেকে আমরা দেখছি যে আমাদের যে যেহেতু রোটরটা একদম ইনিশিয়াল কন্ডিশনে আছে, স্ট্যান্ড স্টিল, সো সেই ক্ষেত্রে কিন্তু এটার কোনো স্টার্টিং টর্ক নাই। তো ওইটা কিন্তু আমরা আবার ব্যাখ্যা করতে পারি ডাবল রিভলভিং ফিল্ড থিওরি দিয়ে। তো এই যে ডাবল রিভলভিং ফিল্ড থিওরিতে আমরা কি বলছিলাম যে আমাদের দুইটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, একটা হচ্ছে ক্লকওয়াইজ ম্যাগনেটিক ফিল্ড আর একটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ম্যাগনেটিক ফিল্ড। সো এই দুইটা ম্যাগনেটিক ফিল্ডের কারণে কিন্তু তুমি দুইটা সেটআপ পাবা। দ্যাট মিন্স হচ্ছে তোমার ওই যে বলছিলাম যে দুইটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য তোমার ইকুইভ্যালেন্ট সার্কিটে তাদের ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে, আগের ক্লাসে আমি কিন্তু বলছিলাম। সো এই কথাটা আবার ঘুরে ফিরে আসতেছে যে তোমার এই যে 2 নম্বর পয়েন্টটা খেয়াল করো, সিন্স দিস ফিল্ডস আর অফ ইকুয়াল সাইজ each one contributes an equal share to the resistive and reactive voltage drops in the rotor circuit. ঠিক আছে, সো এই ইকুয়াল কন্ট্রিবিউশন যেটা আছে সেটাকে যদি তুমি অ্যাড্রেস করো তাহলে তোমার এই যে মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা এই যে এরকম। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখো যে এইটাকে আমি হাফ করছি, এটাকে আমি হাফ করছি। সো এই সার্কিটটার এইটা হচ্ছে তোমার ফরওয়ার্ড রিভলভিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য, আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিভলভিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য। বুঝতে পারতেছো? সো তোমার ওই যে তোমার ফরওয়ার্ড রিভলভিং ম্যাগনেটিক ফিল্ড যেটা ছিল BCW, আর এটা হচ্ছে BCCW। সো ব্যাকওয়ার্ড রিভলভিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য এইভাবে আলাদা করা যায়। আচ্ছা আচ্ছা, আলাদা করলাম, ঠিক আছে। সো আলাদা করলাম কেন? কারণ আমরা জানি যে আমাদের নরমাল ফরওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের জন্য, তো নরমাল ফরওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের জন্য কি হচ্ছে যে আমাদের ওই পার ইউনিট ডিফারেন্স যদি আমরা দেখি, দ্যাট মিন্স হচ্ছে তোমার যে রোটর স্পিড আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সেটার স্পিড, সেটার ডিফারেন্সটাই কিন্তু আসলে স্লিপ। সো তোমার ফরওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের জন্য তোমার রোটর মানে রোটর রেজিস্ট্যান্স যেটা হবে সেটা কিন্তু এই যে এরকম হবে যদি আমরা স্লিপটাকে অ্যাড করি। ঠিক আছে, আর তুমি যদি ব্যাকওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের কথা চিন্তা করো, সেই ব্যাকওয়ার্ডটা কিন্তু আবার আসে কিভাবে? তোমার এই যে ফরওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড কিন্তু রোটেট করে হচ্ছে তোমার এই স্পিডে, কিন্তু ব্যাকওয়ার্ডটা রোটেট করে কিন্তু তোমার নেগেটিভ স্পিডে। সো তাদের স্পিডের যখন তুমি ডিফারেন্স করবা দেখবা যে তাদের মধ্যে 2 ইউনিটের একটা ডিফারেন্স আছে। ঠিক আছে, সো তুমি যদি ব্যাকওয়ার্ডটার ক্ষেত্রে যদি তুমি এই যে রোটরের স্পিড মাইনাস স্ট্যাটরের ম্যাগনেটিক ফিল্ড সেটা যদি বের করতে চাও তাহলে তোমার এই যে 2 থেকে S বাদ দিতে হবে। ঠিক আছে, এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো বাসায়। ঠিক আছে, যে কেন 2 থেকে S বাদ দিলাম? কারণ হচ্ছে ব্যাকওয়ার্ড মানে রিভার্স রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড অথবা ব্যাকওয়ার্ড রিভলভিং ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেইটার জন্য যে তুমি রোটরের স্পিড পাবা সেইটা কিন্তু তোমার ওই স্ট্যাটরের স্পিড থেকে কম হবে। ঠিক আছে, সো সিনক্রোনাস স্পিড যেটা সেটা থেকে কিন্তু কম হবে। সো এই কারণে হচ্ছে নেগেটিভ 2 - S। ওকে, সো ইফেক্টিভ রোটর রেজিস্ট্যান্স তোমার রিভার্স ম্যাগনেটিক ফিল্ডের জন্য তাহলে ইফেক্টিভ রোটর রেজিস্ট্যান্স কি হবে? সো ফরওয়ার্ড রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য তোমার ইফেক্টিভ রোটর রেজিস্ট্যান্স কিন্তু এইটা, বাট রিভার্স রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ইফেক্টিভ রেজিস্ট্যান্স তখন হয়ে যাবে হচ্ছে এই যে। বুঝতে পেরেছো? সো এইটা আনার জন্যই কিন্তু তোমার এই যে এটাকে আমি আলাদা আলাদা ভাবে ভাগ করছি, কারণ যেহেতু তোমার সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এবং সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে দুইটা রিভলভিং ম্যাগনেটিক ফিল্ডে ভাগ করা যায়, ফরওয়ার্ড রিভলভিং, ব্যাকওয়ার্ড রিভলভিং,
অথবা ফরওয়ার্ড রিভলভিং, রিভার্স রিভলভিং। সো এইখানে তোমার আলাদা আলাদা ভাবে সেটাকে কনসিডার করতে হবে। সো তুমি যদি ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট দেখো, এইটাই হচ্ছে তোমার সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, যখন তোমার শুধুমাত্র মেইন উইন্ডিং এনার্জাইজ থাকবে। এটা হচ্ছে ফরওয়ার্ড সার্কিট, এটা হচ্ছে রিভার্স সার্কিট। এখন তুমি বিভিন্ন অ্যানালাইসিস করতে পারো, যেমন ধরো এইটাকে এখন আমি ধরবো হচ্ছে ফরওয়ার্ড ইম্পিডেন্স, এটাকে আমি ধরবো হচ্ছে ব্যাকওয়ার্ড ইম্পিডেন্স। ঠিক আছে, সো এখান থেকে আমি ইম্পিডেন্সটা বের করে ফেলবো। তো এখানে দেখো এই যে ইম্পিডেন্সটাকে কিন্তু আবার 0.5 ধরছে, আবার ব্যাকওয়ার্ড ইম্পিডেন্সটাকেও 0.5 ধরছে। সো দুইটা যখন তুমি একসাথে করবা তখন কিন্তু টোটাল ইম্পিডেন্স পাবে। তো এইটা হচ্ছে এই দুইটা সার্কিট কিন্তু একদম সাইমালটেনিয়াসলি তোমার আছে। ঠিক আছে, ওই যে আমরা বলছি এট এ টাইম দুইটা সার্কিট এক্সিস্ট করবে সার্কিটে। তো এইখান থেকে হচ্ছে তোমার এই যে জেডএফ বের করছে। তো তুমি জেডএফ যখন বের করবা তখন কিন্তু যে এখানে তোমার যে এইটা আর এইটা হচ্ছে সিরিজ, তার সাথে ও হচ্ছে প্যারালাল। সো ওইভাবে এই যে এটার সাথে এটা সিরিজ, তার সাথে এটা হচ্ছে প্যারালাল। সো এই ইকুয়েশন, আর জেডবি হচ্ছে এই ইকুয়েশন, সিমিলার প্রসেস। তাহলে তুমি এই যে স্ট্যাটর উইন্ডিং এর কারেন্টটা কিন্তু তখন তুমি বের করতে পারো। এই যে তুমি যদি জেডএফ আর জেডবি যদি বের করতে পারো, তাহলে তোমার এই যে ভি কে তোমার হচ্ছে এই যে এইটা প্লাস হচ্ছে এইটা, এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি ইনপুট কারেন্ট পেয়ে যাবে। ঠিক আছে, ইনপুট কারেন্ট পেলে ইনপুট পাওয়ার ফ্যাক্টরও কিন্তু তুমি তখন বের করতে পারবে। সো পাওয়ার ফ্যাক্টর জানলে তোমার এই যে ইনপুট পাওয়ার প্লাস হচ্ছে তোমার আউটপুট পাওয়ার, কি পরিমাণ পাওয়ার তোমার কনভার্টেড হচ্ছে, প্লাস হচ্ছে তোমার এফিসিয়েন্সি কত, সেগুলো সব কিন্তু তুমি আস্তে আস্তে পেয়ে যাবে। ওকে, সো এখানে হচ্ছে তোমার একটু আলাদা করে দেখাইছে জেডএফ টা কিভাবে ক্যালকুলেট করে। ঠিক আছে, সো এগুলা একটু আগে তো আলোচনা করলাম। আচ্ছা, সো তোমার যে এয়ার গ্যাপ পাওয়ার যখন বের করতে হবে, আমার আসলে আর ধৈর্য কুলায় নেই, এই কারণে আমি আবার স্ক্রিনশট নিয়ে এটা দিছি। তো এইগুলা ওই যে তোমার এই যে ভিতরের এইগুলাকে তোমার ইকুয়েশন আইনা আইনা লিখতে অনেক কষ্ট হয় বেশি। আচ্ছা যাই হোক, এয়ার গ্যাপ পাওয়ার যখন তুমি বের করবা তখন তোমার দুইটার জন্য কিন্তু আলাদা কনসিডার করতে হবে। মানে ফরওয়ার্ড তোমার সার্কিটের এই যে ফরওয়ার্ড সার্কিটের জন্য কিন্তু তোমার এয়ার গ্যাপ পাওয়ারটা কি, যে এইখানে কতটুকু পাওয়ার তোমার ড্রপ হচ্ছে, যেহেতু তোমার মোটরটা মানে রোটরটা যেহেতু স্ট্যান্ডার্ড স্টিল কন্ডিশনে আছে। সো তোমার এয়ার গ্যাপ পাওয়ার তুমি যখন এই যে স্ট্যাটরকে যখন তুমি এনার্জাইজ করবা, তোমার এই যে এয়ার গ্যাপ পাওয়ার যেটা জেনারেট হবে সেটা কিন্তু টোটালটাই তোমার তখন এই যে রোটর রেজিস্ট্যান্সে ড্রপ হবে। সো তোমার এই ক্ষেত্রে এইখানে ড্রপ হবে, বাট রিভার্স ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কিন্তু তোমার এই যে এইখানে ড্রপ হবে। সো এই কথাটাই আর কি এখানে বলছে, যে তোমার একটা ড্রপ হবে কোথায় আর একটা ড্রপ হবে কোথায়। তো এইখান থেকে কিন্তু তুমি চাইলে যে ফরওয়ার্ড এয়ার গ্যাপ পাওয়ার, ফরওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে এয়ার গ্যাপ পাওয়ার বের করতে পারো, আর হচ্ছে ব্যাকওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে অথবা রিভার্স ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে এয়ার গ্যাপ পাওয়ার বের করতে পারো। সো এই দুইটাকে যখন আবার তুমি ডিফারেন্স নিবা, টোটাল এয়ার গ্যাপ পাওয়ার তখন তুমি পাবা। সো এই এয়ার গ্যাপ পাওয়ারের উপর বেস করেই হচ্ছে তোমার রোটরটা কোন দিকে ঘুরবে সেটা হচ্ছে তুমি ডিফাইন করতে পারো। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার যে ইন্ডিয়া স্টর্কের ইকুয়েশন হচ্ছে তোমার এই যে ডিফারেন্স যেটা সেটা থেকে আসছে, নেট এয়ার গ্যাপ পাওয়ার যেটা সেটা থেকে আসছে। আর আগের মতোই তোমার ওই কপার লস, ফরওয়ার্ড রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কপার লসের ইকুয়েশন, আর রিভার্স রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কপার লসের ইকুয়েশন, এই দুইটা তোমার আসছে হচ্ছে আমি সিমিলারিটি করছি থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে যেরকম ইকুয়েশন ছিল সেটাকেই এখানে ই করছি আর কি, তার সাথে সিমিলার করে এটা বের করছি। আচ্ছা, আর ওই যে আগের মতোই তোমার কনভার্টেড পাওয়ারের ইকুয়েশন গুলো এখানে দেখানো হইলো, যে কিভাবে কিভাবে তোমার পাওয়ার কনভার্টেড হবে ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল সেটা। সেই কনভার্টেড পাওয়ার থেকে আবার তুমি যে লোড টর্ক বের করবে। আচ্ছা, আর ফাইনালি হচ্ছে আমাদের এই জাস্ট ম্যাথটাই তো দেখায় তোমাদের ছেড়ে দিব। সো এইখানে হচ্ছে তোমার যে এ 1/3 হর্স পাওয়ার 110 ভোল্ট, দেখো এই যে 110 ভোল্ট 60 হার্জ 6 পোল স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। এখানে R1 R2 X1 X2 Xm সব দেওয়া আছে, কোর লস বলা আছে, ফ্রিকশন এন্ড উইন্ডেজ স্ট্রে লস বলা আছে। আচ্ছা, আর হচ্ছে মোটরের স্লিপ বলা আছে। তোমাকে কি কি বের করতে হবে? স্পিড বের করতে হবে, স্ট্যাটর কারেন্ট বের করতে হবে, ওই যে I1 একটু আগে যে ইকুয়েশনটা দেখাইলাম, স্ট্যাটর পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে, ইনপুট পাওয়ার, এয়ার গ্যাপ পাওয়ার, কনভার্টেড পাওয়ার, ইনডিউসড টর্ক,
আউটপুট পাওয়ার, লোড টর্ক, এফিসিয়েন্সি, অনেক কিছু কিন্তু এখানে আছে, কিন্তু সব সোজা, একদম পানির মতো সোজা। যেমন তোমার এই যে স্পিড যখন তুমি বের করবা, স্পিডের ইকুয়েশন কিন্তু তোমরা অলরেডি জানো। সো নরমাল স্পিডের ইকুয়েশন কি, এনসিঙ্ক আগে বের করে নিবা, পোল দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তারপর হচ্ছে স্লিপ দেওয়া আছে, সো তোমার মেকানিক্যাল স্পিড কিন্তু তোমার বের হয়ে যাবে। এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড। আর স্টেটর কারেন্ট যখন তুমি বের করবা, কারেন্ট বের করার আগে তোমার হচ্ছে যে জেডএফ আর জেডবি টা বের করে নিতে হবে। সো জেডএফ আর জেডবি তোমার এই যে এখানে এইটাকে কিন্তু কেউ ভাঙানোর চেষ্টা করো না, মানে এইটা যেভাবে আছে এইভাবে থাকবে। হ্যাঁ, তোমরা যা শুধু ভ্যালু বসায় তারপর হচ্ছে ক্যালকুলেটরে এটা হিসাব করে এটা বের করবে, ঠিক আছে? এই যে এই জিনিসটা বের করবে। সো বেসিক কথা হচ্ছে এখান থেকে তোমার এই ইকুয়েশন থেকে জেডএফ আর জেডবি বের করতে হবে। সো জেডএফ আর জেডবি বের করে ফেললে তুমি তারপরে ওই যে তোমার যে একটু আগে যে ইকুয়েশনটা দেখাইলাম 10.7, সেখান থেকে হচ্ছে তুমি যে ইকুয়েশনটা এখানে লিখলে, এখানে তুমি জাস্ট ভ্যালু বসায় ক্যালকুলেট করলে তোমার এই যে কারেন্টটা বের হয়ে যাবে। আর যখন তোমার কারেন্ট বের হয়ে যাবে, এই যে তখন তুমি এই যে এটার পাওয়ার ফ্যাক্টরটা বের করতে পারবে। আর পাওয়ার ফ্যাক্টর যখন তুমি বের করতে পারবে, তখন হচ্ছে এই যে একদম সিম্পল ইকুয়েশন ভিআই cos θ, এটা দিয়ে হচ্ছে তুমি ইনপুট পাওয়ারটা বের করে ফেলবে। আর একটু আগে যে আমি ফরওয়ার্ড ওয়েভ এয়ার গ্যাপ পাওয়ার, সেটার ইকুয়েশন যেটা দেখাইলাম, ভ্যালু ট্যালু বসাইলে সেটা বের হবে। রিভার্স ওয়েভের জন্য ভ্যালু বসাইলে এটা বের হবে। আর টোটাল এয়ার গ্যাপ পাওয়ার জাস্ট দুইটা ডিফারেন্স, সেটা নিলে তুমি টোটাল এয়ার গ্যাপ পাওয়ারটা তুমি বের করবে। কনভার্টেড পাওয়ারের ইকুয়েশন একটু আগে দেখাইছি, যেগুলো জাস্ট এক সূত্রের অঙ্ক। জাস্ট তোমার ইকুয়েশন গুলো মনে রাখতে হবে, থিওরি কোথায় কোথায় মানে কোন ইকুয়েশনটা কিভাবে আসবে সেটা মনে রাখতে হবে। এখানে তুমি যে দেখো যে এখানে তোমার এয়ার গ্যাপ আর হচ্ছে স্লিপের ভ্যালু বসালে তোমার কনভার্টেড পাওয়ারটা চলে আসবে। সো ইন্ডিউস টর্ক, সেটা তো ইন্ডিউস টর্কটা তো হচ্ছে তোমার এয়ার গ্যাপ পাওয়ার আর ওই যে ওমেগা সিঙ্ক সেটার উপরে ডিপেন্ডেন্ট, সেটা তুমি বের করলা। আরেকটা আছে হচ্ছে তোমার লোড টর্ক। সো লোড টর্ক বের করার জন্য তোমার যে আউটপুট পাওয়ারটা বের করতে হবে, সেটা তোমার ওই কনভার্টেড মাইনাস রোটেশনাল লস। সো এইগুলো সব কিছু বাদ দিলে এইটা তোমার আউটপুট পাওয়ার, সেটার থেকে তোমার এই যে লোড টর্কটা তুমি বের করবে, ঠিক আছে? এখানে দেখানো হয়নি, কিন্তু তোমার যে এখানে ভ্যালু ট্যালু বসাইলে তুমি লোড টর্ক বের করতে পারবে। এটা মনে হয় আমি স্ক্রিনশট দিতে ভুলে গেছি মনে হয়। আচ্ছা, আর ফাইনালি তো এফিসিয়েন্সি, তোমার আউটপুট পাওয়ার কতটুকু আর ইনপুট পাওয়ার কতটুকু, সেখান থেকে তোমার ই করলে রেশিও করলে তোমার এফিসিয়েন্সিটা বের হয়ে যাবে। এই তো। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। তো এই ছিল সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। তোমার তাহলে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে কি কি পড়াইলাম একটু যদি সামারি করি, ফাইনাল সামারি, তাহলে তোমার সিঙ্গেল ফেজ স্টার্টিং মোটর কেন সেলফ স্টার্টিং না সেই কথাটা বারবার বলছি। আর হচ্ছে দুইটা থিওরি আলোচনা করা হয়েছে, ডাবল রিভলভিং ফিল্ড থিওরি, ক্রস ফিল্ড থিওরি। তারপরে হচ্ছে তোমার যেহেতু সেলফ স্টার্টিং না, তাহলে সেলফ স্টার্টিং করতে হইলে মানে তোমার স্টার্টিং সার্কিটটা কিরকম হবে। তিনটা ক্যাটাগরি ছিল, মেইন ক্যাটাগরি যে স্প্লিট ফেজ উইন্ডিংস, তারপর হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট, আর এটা হচ্ছে শ্যাডেড পোল মোটরস। সো স্প্লিট ফেজ উইন্ডিংস নিয়ে আলোচনা করছি। ক্যাপাসিটর স্টার্টের আবার অনেকগুলা ভেরিয়েশন ছিল, যে তোমার নরমাল ক্যাপাসিটর স্টার্ট, পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটর, আর এটা ছিল ক্যাপাসিটর স্টার্ট কমা ক্যাপাসিটর। হ্যাঁ, সো এই দেন হচ্ছে ফাইনালি শ্যাডেড পোল মোটরস, এগুলো আলোচনা করা হয়েছে। সো ওই তাহলে এখন তুমি স্টার্টিং টর্কটা পাই গেল, যে কিভাবে স্টার্টিং টর্ক সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে তৈরি করতে। আচ্ছা, সবারই সুবিধা অসুবিধা আছে, কোনটা কোথায় ইউজ হয় না হয় সেগুলো বলা আছে। আচ্ছা, দেন হচ্ছে তুমি কিভাবে স্পিড কন্ট্রোল করবা, তিনটা মেকানিজমের মধ্যে যা শুধু ভোল্টেজ, তোমার হচ্ছে ভোল্টেজ যেটা ইনপুট ভোল্টেজ কন্ট্রোল করে করা হয় সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, সেটা আবার তোমার ওই যে তিনটা ক্যাটাগরি ছিল, অটো ট্রান্সফরমার ইউজ করে করা যায়, এসসিআর অথবা ট্রায়াক, সলিড স্টেট মানে ট্রায়াক সার্কিট ইউজ করে করা যায়, সলিড স্টেট কন্ট্রোল যেটা, আর হচ্ছে ফাইনালি হচ্ছে তোমার রোটর একটা রেজিস্ট্যান্স তুমি স্ট্যাটর সার্কিটে যদি ইউজ করো সেটা দিও, চাইলে তুমি করতে পারো। দেন হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে কথা বলছি, এবং মডেল প্যারামিটারস গুলা কোথায় কোথায় প্যারামিটারস গুলো কিভাবে আসলো, এখানে ডাবল রিভলভিং ফিল্ড থিওরিটা কাজে লাগবে।
সো আমি সাজেস্ট করবো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর তোমরা শুরু করার সাথে সাথে সামহাউ ডাবল রিভলভিং ফিল্ড থিওরি এবং ক্রস ফিল্ড থিওরি সেটার কনসেপ্টে ক্লিয়ার করবো। আর এখান থেকে একটা ম্যাথ দেখলাম, এই তো। তাহলে যদি কোনো পড়াশোনা রিলেটেড যদি কোনো কোশ্চেন না থাকে, জেনারেল কোনো কোয়েরিজ থাকলেও বলতে পারো যে স্যার কিভাবে পড়বো, অথবা অন্য কোনো জেনারেল কোয়েরিজ থাকলেও করতে পারো।